আমরা বন্ধুকে আজকের ক্লাসে স্বাগতম। আমরা গত ক্লাসে আমরা মানি ডিমান্ড নিয়ে আলোচনা করছিলাম গত কয়েকটা ক্লাসে, বিশেষ করে মানি ডিমান্ড যে দুটো ডিটারমিনেন্ট, একটা হলো ইন্টারেস্ট রেট, একটা হলো ইনকাম। তো আমরা বলেছি মানি ডিমান্ড ইনকামের উপর পজিটিভলি ডিপেন্ড করে, ইনকাম বাড়লে মানি ডিমান্ড বাড়ে, এবং ইন্টারেস্ট রেটের উপর নেগেটিভলি ডিপেন্ড করে। ইন্টারেস্ট যদি বাড়ে তাহলে মানি ডিমান্ড কমে। এটাকে আমরা এস্টাবলিশ করার চেষ্টা করেছিলাম চারটা পথের মাধ্যমে। একটা ছিল কেইনসের বেসিক এক্সপেকটেশন মডেল, আর অন্য পথে ছিল পোর্টফোলিও ব্যালেন্স মডেল, একটা ছিল আমাদের ট্রানজ্যাকশন ডিমান্ড মডেল, একটা ফ্রিডম্যানের মডেল। চারটা মডেলের ভিত্তিতে আমরা মানি ডিমান্ডের যে ডিটারমিনেন্ট দুটো, একটা ইন্টারেস্ট রেট, একটা ইনকাম, এটা একটা ফাউন্ডেশন দেওয়ার চেষ্টা করেছি। এটা একটা ইকোনমিক মডেলের উপর ভিত্তি করে এটা একটা ব্যাখ্যা দেওয়ার আমরা চেষ্টা করছি। তো আমরা মানি ডিমান্ডের আগে মানি সম্পর্কে কিছু কথা বলেছিলাম। মানিটা কি? মানিটাকে আমরা মূলত ডিফাইন করেছি এটা মিডিয়াম অফ ট্রানজ্যাকশন হিসেবে, যেটাই ব্যবহার করা হয় সেটা হলো মানি, মিডিয়াম অফ ট্রানজ্যাকশন হিসেবে। এখন এই মানিটার যে ধরন, কি ফর্মের মানি আছে সেটা সম্পর্কে আমরা বলছি। আমরা মূলত দুটো ফর্মের মানিটাকে ব্যবহার করি আমরা। একটা হলো যে নোটস এন্ড কয়েন্স, একটা হলো যেটা আমাদের টাকা পয়সা যেটা আমরা পকেটে রাখি। দুই নম্বর হলো ব্যাংকে আমাদের অ্যাকাউন্টে যে টাকা থাকে এটাকে ডিপোজিট বলা হয়, ডিপোজিট মানি বলা হয়। সেটাকেও বড় বড় ট্রানজ্যাকশনের কাজে ব্যবহার করা হয়। কেউ যদি একটা ফ্ল্যাট বিল্ডিং কিনে তাহলে সে তাহলে সে পেমেন্ট করার জন্য বা পেমেন্ট রিসিভ করার জন্য সে সাধারণত ব্যাংক চেক ব্যবহার করবে, ক্যাশ ব্যবহার করবে, কয়েন্স ব্যবহার করবে। কেমন? এই মানি সম্পর্কে আমরা কিছু কথা বলেছি। তো আজকে আমাদের উদ্দেশ্য হলো এই মানি সাপ্লাইটাকে যারা কন্ট্রোল করে, গভর্নমেন্ট সাধারণত মানি সাপ্লাইকে কন্ট্রোল করতে পারে। একটা ইকোনমিতে কি পরিমাণ মানি থাকবে, কি পরিমাণ ব্যাংক ডিপোজিট এবং নোটস এন্ড কয়েন্স থাকবে, যে দুটো সমষ্টিকে বলা হয় মানি সাপ্লাই করা। তো মানি সাপ্লাই or amount of money economy defined as the notes and currency in circulation and deposit, especially demand deposit in the commercial banks. এই দুটো সমষ্টিকে বলা হয় মানি বলা হয়। থেকে আমরা M1 মানি, M1 মানে সে অনেক সময় সেভিংস অ্যাকাউন্ট বা লং টার্ম ডিপোজিট এগুলোকে যোগ করে M2 মানিকে তৈরি করা হয়। তো আমরা M1 মানিটাকে নিয়ে আমরা কি করব? এই যে মানি, এই মানি সাপ্লাইটা যদি নিয়ন্ত্রণ করা যায়, গভর্নমেন্ট এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। সাপ্লাইকে ইকোনমিতে কি পরিমাণ মানি থাকবে গভর্নমেন্ট বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কেমন? এই যে মানির পরিমাণটা ইকোনমিতে পরিবর্তন করা হলে সেটা কিছু ইকোনমিক ইম্প্যাক্ট আছে। মানি সাপ্লাইকে কন্ট্রোল করে গভর্নমেন্ট কিছু ইকোনমিক অবজেক্টিভ অ্যাচিভ করার জন্য। তার মধ্যে একটা হলো ইনফ্লেশন বা মূল্যস্ফীতি। মূল্যস্ফীতি বা জিনিসপত্রের দাম সেটা নির্ভর করে মানির উপর নির্ভর করে। একটা ইকোনমিতে কি পরিমাণ মানি আছে তার উপর নির্ভর করে। তো মনে করো একটা ইকোনমিতে 10 ইউনিট কমোডিটি প্রডিউস করা হবে, 10টা শার্ট প্রডিউস করা হবে একটা কাল্পনিক অর্থনীতি। সে অর্থনীতির গভর্নমেন্ট, সে অর্থনৈতিক গভর্নমেন্ট মনে করে 100 টাকা সাপ্লাই করলে প্রতিটা শার্ট সেখানে 10 টাকা বিক্রি হবে স্বাভাবিকভাবে। তো যদি গভর্নমেন্ট যদি মানি সাপ্লাইকে বাড়িয়ে 200 টাকা করে ফেলে কিন্তু শার্ট উৎপাদনের পরিমাণ 10টাই থাকে, তাহলে প্রতিটা শার্টের দাম দ্বিগুণ হয়ে যায়, 20 টাকা হয়ে যাবে। অর্থাৎ ইনফ্লেশন সৃষ্টি হবে। মানি সাপ্লাইকে নিয়ন্ত্রণ করা হলে ইনফ্লেশন সৃষ্টি হবে। এটা আমরা একটা কমোডিটি পার্সপেক্টিভে বললাম, এটা জেনারেল কনটেক্সটেও এটা সত্যি, যেখানে অনেকগুলো কমোডিটি থাকে একটা ইকোনমিতে। তাহলে এই যে একটা ইকোনমিতে যে দাম স্তর বা প্রাইস লেভেল, এভারেজ প্রাইস, সেটা নিয়ন্ত্রণ করার জন্য গভর্নমেন্ট সাধারণত মানি সাপ্লাইকে কন্ট্রোল করে, প্রাইস লেভেলকে কন্ট্রোল করে। এটা উদ্দেশ্য। একটা অনেক সময় শর্ট রানে গভর্নমেন্ট শুধু প্রাইস না, অনেক সময় আউটপুটকেও কন্ট্রোল করার চেষ্টা করে। দেশে কি পরিমাণ দ্রব্য উৎপাদিত হবে, 10টা নাকি 12টা উৎপাদিত হবে, সেটাকেও গভর্নমেন্ট কন্ট্রোল করার চেষ্টা করতে পারে। কমপ্লিকেটেড ইকোনমিতে যেখানে অনেক দ্রব্য প্রডিউস করা হয়, প্রত্যেকের দ্রব্য দাম সম্পর্কে অনেক সময় অবগত থাকে না, বা জেনারেল প্রাইস সম্পর্কে অনেক সময় ভালো ধারণা থাকে না অনেকের। সেই কনটেক্সটে বেশি কমপ্লিকেটেড ইকোনমিতে
সাধারণত গভর্নমেন্ট মানি সাপ্লাইকে কন্ট্রোল করে, প্রাইস লেভেলকে যেমন কন্ট্রোল করার চেষ্টা করতে পারে, একই সাথে আউটপুটকেও কন্ট্রোল করার চেষ্টা করতে পারে, এরকম দ্রব্য উৎপাদিত হবে সেটাকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে পারে। তাই আমাদের আজকের টপিকের নাম হলো মানি প্রাইসেস। প্রাইস মানে ইনফ্লেশনকে কিভাবে, প্রাইস থেকে ইনফ্লেশন সৃষ্টি হয়, প্রাইসকে বা ইনফ্লেশনকে কিভাবে কন্ট্রোল করে এবং আউটপুট উৎপাদনকে কিভাবে নিয়ন্ত্রণ করে, এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করি। এবং এটা যে কনটেক্সটে আমরা জানার চেষ্টা করবো, মানে কিভাবে আউটপুটকে প্রভাবিত করে বা জিডিপি কে প্রভাবিত করে, ইকোনমিক জিডিপিকে, সেটাকে আমরা ব্যাখ্যা করার জন্য মনিটারি যেটা মানির উপর ভিত্তি করে ব্যাখ্যাগুলো দেয়, মানি কন্ট্রোল করা হলে সেটা আউটপুট এবং প্রাইস কিভাবে কন্ট্রোল করে, যারা ব্যাখ্যা করেন তাদেরকে বলা হয় মানিটারিস্ট করে, মানিটারিস্ট করা হয়। তো মানিটারিস্টটা প্রথম দিকেও ছিল, অনেক আগেও ছিল, এখনো আছে। প্রথম দিককার যে মানিটারিস্ট ইকোনমিস্ট ছিলেন ডেভিড হিউম, মানিটারিস্ট ইকোনমিস্ট, একটা তথ্য দিয়েছিলেন যেটা বলা হয় কোয়ান্টিটি থিওরি অফ মানি। এখন স্কিলটাও সম্পর্কে কথা বলেছেন। এবং পরবর্তীতে মডার্ন যে ব্যাখ্যা দিয়েছেন কোয়ান্টিটি ফিশার। তিনারা এই কোয়ান্টিটি থিওরি ব্যাখ্যা দিয়েছেন। কোয়ান্টিটি থিওরির মাধ্যমে মানি সাপ্লাই কিভাবে আউটপুট এবং প্রাইসকে কন্ট্রোল করে তার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। তোমাদের যে মূল বক্তব্য কোয়ান্টিটি থিওরি অফ মানি, সেটা হলো যে অনেক ক্রুড প্রথম দিককার যে ইকোনমিস্ট, যারা যে কোয়ান্টিটি থিওরি সম্পর্কে বক্তব্য দিয়েছেন সেটা হচ্ছে ক্রুড, একটা অপরিশোধিত। আর লেটার ফিশার যে এটাকে ডিফাইন করেছেন সেটাকে বলা হয় মডার্ন থিওরি অফ কোয়ান্টিটি অফ মানি, মডার্ন ভার্সন। ক্রুড যে থিওরি, সেটার মূল বক্তব্য হলো যে প্রাইস লেভেল ইজ স্ট্রিক্টলি প্রপোর্শনাল টু দ্য মানি সাপ্লাই। মানি সাপ্লাই যে রেটে বাড়ানো হবে, প্রাইস লেভেল হচ্ছে সেই রেটে বাড়বে। যদি একটা দেশের গভর্নমেন্ট 5% মানি সাপ্লাই বাড়িয়ে দেয়, প্রাইস লেভেল 5% বেড়ে যাবে। এটাকে আমরা এভাবে বলি প্রাইস লেভেল ইজ স্ট্রিক্টলি প্রপোর্শনাল। তো তার মূল কথা হলো স্ট্রিক্টলি প্রপোর্শনাল to the quantity of money. Quantity of money or money supply. এটাকে আমরা যদি একটু অ্যাডজেক্টিভে বলতে চাই, তার মানে হবে যদি আমরা মানি সাপ্লাইকে, ফর এক্সাম্পল মানি সাপ্লাই মানি ইজ ইনক্রিজড বাই say x%, x% মানে এটা 5%, 6%, 7% যেমন কিছু হতে পারে, then price will also increase by x%. Price 6% বৃদ্ধি পাবে। এটা হলো কোয়ান্টিটি থিওরি অফ মানি। এই থিওরিটা কিভাবে ওনারা দিলেন, কিভাবে ওনারা এটা এস্টাবলিশ করলেন বা প্রতিষ্ঠিত করলেন, তার একটা আমরা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। এই এই তত্ত্বটাকে বুঝতে হলে, কোয়ান্টিটি থিওরি অফ মানিকে বুঝতে হলে আমাদের একটা কনসেপ্ট সম্পর্কে জানতে হবে, যেটাকে বলা হয় ভেলোসিটি অফ মানি। আমরা ভেলোসিটি অফ মানি নিয়ে কথা বলি, এটা আমরা কত ক্লাস সময় একটু বলেছিলাম। Velocity of money. Velocity of money হলো ইকোনমিতে যে পরিমাণ মানি আছে, মানি সাপ্লাই আছে, সেটা ওই ইকোনমির জিডিপি কে ট্রানজাকশন করার জন্য, বিনিময় করার জন্য কতবার ব্যবহৃত হয়, এটা বলা হয় ভ্যালোসিটি অফ মানি। মনে করো একটা ইকোনমির মানি সাপ্লাই পরিমাণ হচ্ছে বা মানি পরিমাণ হচ্ছে, মনে করো n ইকুয়াল টু, মনে করো মানি সাপ্লাই পরিমাণ 10 crore টাকা,
পরিমাণ মানি সাপ্লাই আছে কারেন্সি প্রাইস এবং ব্যাংক ডিপোজিট আছে এবং ওই ইকোনমির জিডিপি হলো জিডিপি তোমরা ওয়াই দিয়ে লিখি ডেফিনিশন তোমরা জানো জিডিপি হলো একটা ইকোনমিতে এক বছরে সাধারণত এক বছরে যে পরিমাণ পণ্য ও সেবা উৎপাদিত হয় তার তার ফাইনাল ভ্যালু তার মূল্য মার্কেট প্রাইস এটা বলা হয় কি একটা বেশি এক বছরে যা উৎপাদিত হয় তার যে মার্কেট ভ্যালু সেটাকে বলা হয় জিডিপি মার্কেট ভ্যালু বের করার জন্য প্রাইস দিয়ে দিতে হয় একটু কমপ্লিটলি উৎপাদনের পরিমাণকে কোয়ান্টিটিকে প্রাইস দিয়ে গুণ করে আমরা কি পাই জিডিপি পাই জিডিপি হচ্ছে উৎপাদনের পরিমাণ রিয়েল আউটপুট মাল্টিপ্লাইড বাই প্রাইস এটা বলা হয় জিডিপি এই জিডিপির পরিমাণ যদি আমরা মনে করো 30 কোটি টাকা এই যে একটা দেশে যে পরিমাণ দ্রব্য উৎপাদিত হলো যে কোনো দ্রব্যকে বিনিময় করার জন্য যে পরিমাণ টাকা ব্যবহার করা হলো 10 কোটি টাকা দিয়ে আমরা 30 কোটি টাকা ফাইন্যান্স করলাম 30 কোটি টাকা কেনা বেচা হলো একটা ইকোনমিতে জিডিপিটা হলো ট্রানজাকশন পণ্য বিক্রি করলাম এক বছর বিক্রেতার দৃষ্টিকোণ থেকে কিংবা ক্রেতার দৃষ্টিকোণ থেকে এক বছরে যা উৎপাদিত হলো কতটুকু ক্রয় করা হলো ক্রয় বা বিক্রয় যে সামগ্রিকভাবে সেটা হচ্ছে জিডিপি এই যে ক্রয় বা বিক্রয় এটা করার জন্য টাকা প্রয়োজন টাকাটা কোথেকে আসে একটা ইকোনমি যে মানি সাপ্লাই আছে সেই টাকাটাই ওই জিডিপিটাকে ক্রয় বিক্রয়ে সাহায্য করে তাহলে 30 কোটি টাকার যদি ট্রানজাকশন হয়ে থাকে একটা ইকোনমিতে এক বছরে কিন্তু টাকা আছে মাত্র 10 কোটি টাকা তার মানে 10 কোটি টাকায় তিনবার হাত বদল হয়েছে এই জন্য আমরা বলি যে ভ্যালুস্টেড মানি হলো ভ্যালুসিটি y or GDP by amount of money or 30 crore by 10 crore. So the velocity of money. ঠিক আছে একটা দেশে যে পরিমাণ টাকা আছে ওই টাকাটা তার কত গুণ জিডিপি কে ফাইন্যান্স করছে সেটাকে বলা হয় কি ভ্যালুসিটি অফ মানি টাকাটা অন এভারেজ কতবার হাত বদল হলো এক বছরে টু ট্রানজেক্টটা জিডিপি থেকে ফাইন্যান্স করার জন্য একটা দেশে যে পরিমাণ মানি সাপ্লাই আছে সেটা কতবার হাত বদল হলো কতবার সেটা হাত বদল অন এভারেজ সেটাকে বলা হয় ভ্যালুসিটি অফ মানি বলা হয় কেমন ভ্যালুসিটি অফ মানি বলা হয় এবং ভ্যালুসিটি অফ মানি যে ডেফিনিশন এখানে দেখতে লক্ষ্য করো ওয়াইটা হলো বা জিডিপিটা হলো দেশের জিডিপিকে আমরা ডিফাইন করি কিভাবে কি পরিমাণ দ্রব্য উৎপাদিত হলো এক সমাজে এবং দ্রব্যগুলো কি দামে বিক্রি হলো এটাকে বলা হয় জিডিপি বলা হয় কোয়ান্টিটি কি হচ্ছে রিয়েল আউটপুট প্রডিউস হলো আউটপুট দাম কত প্রাইস লেভেল কত এটা এনডিএ সরি এটা ভ্যালুসিটি ডেফিনিশন এই ভ্যালুসিটি ডেফিনিশন থেকে আমরা একটু আমরা সাজিয়ে লিখে থেকে mv equal to pq or m times v equal to p times q এটাকে বলা হয় ইকুয়েশন অফ এক্সচেঞ্জ যেটা বলা হয় এবং এটা সবসময় সত্যি এই জন্য অনেক সময় এটা তিনটা সমান চিহ্নের সাথে তিনটা বার দেই যেটা বলা হয় ডেফিনিশন বলা হয় তিনটা বার দেই তিনটা আমরা সমান চিহ্ন দেই 1 2 3 তার মানে এটা হচ্ছে এটা ডেফিনিশনের ট্রু হ্যাঁ যেটা বলছিলাম যে ভ্যালুসিটি অফ মানির যে ডেফিনিশন সেখান থেকে আমরা ইকুয়েশন চেঞ্জ পাই আসলে ভ্যালুসিটি মানি থেকেই পাওয়া যায় এখানে বলা হয় যে একটা ইকোনমিতে যে পরিমাণ মানি সাপ্লাই আছে এবং সেই মানি সাপ্লাই যেটা আমরা সেটাকে ভ্যালুসিটি দিয়ে গুণ করি এটা ওই ইকোনমি জিডিপি সমান হয় রিয়েল আউটপুট মাল্টিপ্লাইড বাই প্লাস লেভেলের সমান হয় এবং এটা সবসময় সত্যি হতো এই ভ্যালুসিটি ডেফিনিশন জিডিপি ডেফিনিশন এগুলো যদি সত্যি হয় এটা সবসময় সত্যি হবে কিন্তু এটা অনেক সময় দুটা তার দিয়ে সমান্তরাল হবে তিনটা তার দিয়ে সমান্তরাল এটাকে বলা হয় বাই ডেফিনিশন এর ট্রু এটা সবসময় সত্যি অলওয়েজ ট্রু
ইকুয়েশন অফ এক্সচেঞ্জ। এই ইকুয়েশন অফ এক্সচেঞ্জ থেকে এই যে কোয়ান্টিটি অফ মানি সেই থিওরিটা ডেভেলপ করা হয়েছে। এটা কিন্তু থিওরি না, ইকুয়েশন অফ এক্সচেঞ্জ এটা একটা সিম্পল ইকুয়েশন, এটা সবসময় সত্যি। এটাকে এই ইকুয়েশন থেকে যখন আমরা থিওরিতে যাব বা থিওরি ডেভেলপ করব, তখন আমাদের অর্থাৎ এই ইকুয়েশন থেকে আমরা বলতে পারবো না ইকুয়েশন এক্সচেঞ্জ থেকে যে মানি সাপ্লাই 5% বাড়লেই প্রাইস লেভেল 5% বাড়বে, এটা বলা যাবে। কেমন? কারণ এখানে বি কিউ এগুলো আছে, এগুলো একটা ভূমিকা রাখবে। সে কারণে ইকুয়েশন এক্সচেঞ্জ থেকে থিওরি হিসেবে বলা যাবে না যে মানি সাপ্লাই 10% বাড়লে প্রাইস লেভেল 10% বাড়বে। এটা থিওরি করার জন্য আমরা যে কাজটা করি সেটা হচ্ছে কিছু অ্যাসাম্পশন আমরা অ্যাপ্লাই করি। From equation of exchange to quantity theory. এটার জন্য আমরা এখানে কিছু অ্যাসাম্পশন ইম্পোজ করব। এখন হলো যে অ্যাসাম্পশন এখানে ইম্পোজ করব, দুটো অ্যাসাম্পশন ইম্পোজ করব। একটা হচ্ছে ভেলোসিটি ইজ ফিক্সড, v is fixed, নম্বর হলো জিডিপি, যেটা ফিক্সড হওয়ার জন্য কিছু কারণ আছে, সেই কারণগুলো আমরা ব্যাখ্যা করব। রিয়েল জিডিপি বা কিউ, রিয়েল জিডিপি or Q is also fixed. প্রথমে আমরা যে অ্যাসাম্পশনটা করছি সেটা হলো ভেলোসিটি মোটামুটি ফিক্স থাকবে, লং রান থিওরি এগুলো, এবং রিয়েল জিডিপি বা কিউ সেটাও লং রানে ফিক্স থাকবে। ভেলোসিটি কেন ফিক্স থাকে? কারণ ভেলোসিটিটা নির্ভর করে সামাজিক প্রতিষ্ঠানের উপর, মানুষের অভ্যাসের উপর, মানুষের মানুষ যে কিভাবে ব্যবহার করে, তার আচরণটা কেমন, কি ধরনের ইনস্টিটিউশন আছে একটা ইকোনমিতে, সেগুলো উপর নির্ভর করে। সাধারণত এই ইনস্টিটিউশন গুলো বা যে কনটেক্সটে ভেলোসিটি মানটা নির্ধারিত হয়, সেই মানগুলো বা ইনস্টিটিউশনাল কন্ডিশন গুলো সাধারণত একটা ইকোনমিতে সহজে চেঞ্জ হয়। একটা হচ্ছে ভি ফিক্স থাকার একটা কারণ হলো মানুষের ভিতরে একটা মাইন্ডের হ্যাবিট ডেভেলপ করে ওভার টাইম, সেই হ্যাবিটটা পারসিস্ট করে, টিকে থাকে। কিছু ইনস্টিটিউশন আছে যেগুলো মানি লেনদেনে কাজ করে, সেগুলো সাধারণত খুব সহজে পরিবর্তন হয় না, দীর্ঘদিনে পরিবর্তন হয়। সেই কারণে আমরা ধরে নিই যে ভেলোসিটি অফ মানি ইজ ফিক্সড। এখন বলছে এবং এই ভেলোসিটির মানটা কোন কোন দেশে বেশি, কোন কোন ইকোনমিতে বেশি, কোন কোন জায়গায় কম। সাধারণত যে সকল ইকোনমিতে যে মানির সাবস্টিটিউট বেশি, মানির বিকল্প হিসেবে ব্যবহার করা যায় এবং ইনস্ট্রুমেন্টের সংখ্যা বেশি, মনে করেন মানির বিকল্প হিসেবে আমরা ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারি, অন্য কোনো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে এখানে মানির সাবস্টিটিউটের পরিমাণটা বেশি, সে সকল জায়গায় মানির ভ্যালুসিটির সংখ্যা বেশি হয়ে থাকে। আর যে সকল দেশে মানির সাবস্টিটিউট কম, মানির বিকল্প হিসেবে ব্যবহার করা যায় এই ধরনের জিনিসের সংখ্যা কম, সেখানে মানির ভ্যালুসিটির সংখ্যা কম হবে। এটা একটা ডিটারমিনেন্ট মানির ভ্যালুসিটি। তবে যে সমাজে মানির ভ্যালুসিটি যা, সেই সমাজে সেটাই থাকতে দেখা যায়, এটা সহজে চেঞ্জ হয় না সাধারণত, এটার মশলা আছে না। আরেকটা হলো যে পেমেন্ট পিরিয়ডের উপর নির্ভর করে। পেমেন্ট পিরিয়ড মানে কোন কোন দেশে প্রতি সপ্তাহে বেতন দেয়, সাপ্তাহিক বেতন দেয়, কোন কোন দেশে প্রতি মাসে বেতন দেয়, কোন কোন দেশে হয়তো 6 মাসে বেতন দিতে পারে, 3 মাসে বেতন দিতে পারে। এই যে পেমেন্ট পিরিয়ড, এই পেমেন্ট পিরিয়ডের উপর মানির ভ্যালুসিটিটা নির্ভর করে। সাধারণত পেমেন্ট পিরিয়ড যত কম হবে বা country few payment periods may have low velocity of money. যে দেশে পেমেন্ট পিরিয়ডের ডিউরেশনটা কম, অল্প ডিউরেশনে পেমেন্ট করা হয়, সাপ্তাহিক বা ফোর্টনাইটলি সপ্তাহে পেমেন্ট করা হয়, সেই সকল দেশে সাধারণত ভ্যালুসিটি কম থাকে। তবে সমাজ বেসিসে সেই ভ্যালুসিটিটা নির্ধারিত হয়, সাধারণত সেখানে ফিক্স থাকে। আর একটা হলো যে জিডিপি বা জিএনপি, যার উপর এই ভ্যালুসিটির মানটা
নির্ভর করে জিডিপি যেটা সেটা আমরা এখানে ফিক্স ধরে নিচ্ছি যে ক্লাসিক্যাল থিওরি যে সাধারণত মনে করা হয় একটা দেশের রিয়েল আউটপুটের পরিমাণ বা জিডিপির পরিমাণটা সে দেশের যে পরিমাণ উপকরণ পাওয়া যায় বা ইনপুট পাওয়া যায় যা দিয়ে জাতীয় আয় তৈরি করা হয় সেই উপকরণের উপর নির্ভর করে। তাহলে একটা সমাজে কি পরিমাণ উপকরণ আছে সেটা সাধারণত ফিক্স থাকে। কি পরিমাণ জনগোষ্ঠী আছে, কি পরিমাণ ক্যাপিটাল আছে, কি পরিমাণ ল্যান্ড আছে, এগুলো সাধারণত ফিক্সড। ফলে সেগুলো উপকরণ দিয়ে বাট টেকনোলজি কি ধরনের টেকনোলজি আছে সেগুলো সাধারণত ফিক্সড। ফলে কি ধরনের কত পরিমাণ উপকরণ আছে এবং কি ধরনের টেকনোলজি আছে সেগুলো ব্যবহার করে কি পরিমাণ দ্রব্য উৎপাদন করা যাবে সেটা সাধারণত সরকারের ফিক্স থাকে। অনুমান করা হয় ক্লাসিক্যাল ইকোনমিক্স সাধারণত অনুমান করেন যে শর্ট রানে রিয়েল জিডিপি কি পরিমাণ প্রডিউস হবে সেটা ওই দেশের উপকরণের দ্বারা নির্ধারিত হয়ে যায়। উপকরণগুলো যদি ফুল এমপ্লয়মেন্ট থাকে, উপকরণগুলো যদি পূর্ণ নিয়োজিত থাকে, ফুল এমপ্লয়মেন্ট আউটপুট লেভেলে রিয়েল জিডিপিটা ফিক্স থাকে। আমরা এখানে ইকুয়েশন এক্সচেঞ্জের উপরে দুটো শর্ত বা দুটো অ্যাসাম্পশন আমরা আরোপ করছি। ক্লাসিক্যাল থিওরিস্টরা বা কোয়ান্টিটেটিভ থিওরিস্টরা আরোপ করছে। এখন বলছে যেখানে ভিটা আছে ভ্যালিডিটি অফ মানি সেটা নানা ধরনের ফিক্স থাকে, যদিও সেটা ইকোনমিক ভ্যারি করতে পারে। তারপর প্রত্যেকটা ইকোনমির জন্য রিয়েল ইকোনমিতে ফিক্স থাকে। নম্বর যে অ্যাসাম্পশনটা এই রিয়েল আউটপুট বা কিউ এটাও সাধারণত ফিক্স থাকে ডিপেন্ডিং অন দা দ্যাট ইকোনমিস রিয়েল দ্যাট ইকোনমিস ইনপুট অ্যাভেলেবল এন্ড টেকনোলজি অ্যাভেলেবল। ইনপুট আছে, উপকরণ আছে, কি ধরনের টেকনোলজি তারা অ্যাক্সেস করতে পারে তার উপর নির্ভর করে এই রিয়েল আউটপুটের পরিমাণটাও ইকোনমিতে ফিক্স থাকে। সুতরাং এই দুটোকে আমরা ফিক্স ধরে নিচ্ছি আমরা। তাহলে আমরা বলতে পারি therefore আমরা বলতে পারি যে mv যেখানে ফিক্স ধরে নাও v বার বলো ইকুয়াল টু আমরা তিনটা বার দিচ্ছি না, আমরা দুটো বার দিচ্ছি। মানে এটা আমরা ফিক্স ধরে নিচ্ছি, আমরা ভিটাকে আমরা ফিক্স ধরছি আর কিউটাকে আমরা ফিক্স ধরছি। কিন্তু আমরা যে লেভেলে ফিক্স ধরছি আমরা মনে করি ভিটা আমরা 5 ধরছি, কিন্তু ভিটা 5 না হয়ে 4 হতে পারে, 3 হতে পারে। আমাদের এস্টিমেশনে কিছু ভুল থাকতে পারে, আমাদের অ্যাসাম্পশনে কিছু ভুল থাকতে পারে। এটা more or less true, not exactly true, but it is more or less true. মোটামুটি এটা একেবারেই 100% ট্রু না, সেখানে এটাকে আমরা ইকুয়াল টু সাইন দিয়েছি। ডেফিনিশনে ট্রু না, ইকুয়েশনে ট্রু। আমরা এখানে v এবং q দুটোকে আমরা ফিক্স করে দিলাম। ফিক্স করে দিলে এখন আমরা লিখতে পারবো যে p আমি থেকে এভাবে নিয়ে আসি v বার বাই q বার থেকে নিয়ে আসলাম n equal to p or আমরা লিখতে পারি এটা একটা কনস্ট্যান্ট, কেমন এটাকে কে বলতে পারবো, আর এটাকে আমি আগে লিখি equal to k where k equal to বার বাই q বার। তাহলে আমরা এখন সিম্পলিফাই করলাম ইকুয়েশন এক্সচেঞ্জ কে করে আমরা বললাম যে p equal to k is a constant times m। তো একটা ইকুয়েশনে যখন p equal to k times m হিসেবে লেখা হয় তখন থেকে আমরা আসলে এই ইকুয়েশনটাকে আমরা এইভাবে লিখি আমরা লিখতে পারি যে p is proportional to m। তাকে তুলে দিয়ে আমরা এই তুলতে ইকুয়েশনের সেন্সটা ব্যবহার করতে পারি। অর্থাৎ মানি সাপ্লাই যে রেটে বাড়ানো হবে প্রাইস হলো প্রপোর্শনাল যে বাড়বে সমান দিতে পারবে কে প্রপোর্শনাল বাড়বে। এটাকে বলা হচ্ছে কোয়ান্টিটি থিওরি অফ মানি। দেখো কিভাবে আমরা ইকুয়েশন অফ এক্সচেঞ্জ থেকে যেখানে বলা হচ্ছে md equal to pq সেখান থেকে আমরা এই কোয়ান্টিটি থিওরি ডেভেলপ করব, যেখানে বলা হচ্ছে যে মানি সাপ্লাই যত পার্সেন্ট বাড়ানো হবে প্রাইস লেভেলও তত পার্সেন্ট বাড়বে। x% মানি সাপ্লাই বাড়ানো হলে প্রাইস লেভেলও x% বাড়বে। এটাকে বলা হয় কি কোয়ান্টিটি, এটাকে বলছে আমরা কোয়ান্টিটি থিওরি অফ মানি। এটাকে বলছে আমরা কোয়ান্টিটি অফ মানি। এটা অবশ্যই বলা হয় প্রুভড কোয়ান্টিটি অফ মানি। এটা দুটো অ্যাসাম্পশনের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। এক নম্বর হলো ভেলোসিটি ফিক্স থাকলে এটা কাজ করবে, কোয়ান্টিটি এটা বাস্তবায়িত হবে। এবং দুই নম্বর হচ্ছে রিয়েল আউটপুট বা রিয়েল জিডিপি সেটা যদি ফিক্স থাকে তাহলে বা এই দুটো ঘটনা সত্যি হলে তাহলে আমাদের এটা কাজ করবে, পৃথিবীতে কাজ করবে। এই যে আমরা
এই যে আমরা এখানে এই কোয়ান্টিটি অফ মানিটাকে আমরা এখানে ব্যাখ্যা করলাম, এটা এটা ভেঙে পড়বে যদি এই অ্যাসাম্পশন গুলো যদি বাস্তবায়িত না হয়। তো এখানে এই কোয়ান্টিটি থিওরির একটা ইমপ্লিকেশনস গুলো তাৎপর্য আছে। একটা তাৎপর্য হলো এই কোয়ান্টিটি থিওরির আমরা এটাকে পরে মডিফাই করব এই থিওরিটাকে। তার আগে আমরা একটু দেখি যে এই থিওরিটার তাৎপর্য কি। একটা তাৎপর্য হলো যে এটা রিয়েল ইকোনমি এবং মনিটারি ইকোনমি বা মনিটারি সেক্টর দুটোকে বিভাজন করে। বলা হয় ডাইকোটমাস ইকোনমি, যে রিয়েল ইকোনমির কর্মকাণ্ডগুলো রিয়েল ইকোনমিতে নির্ধারিত হবে এবং মনিটারি সেক্টর যে অ্যাক্টিভিটিস, মানি সাপ্লাই অ্যাক্টিভিটিস, সেটা শুধুমাত্র প্রাইস লেভেলকে নির্ধারিত করে। মানি সাপ্লাই রিয়েল সেক্টরের উপর কোনো প্রভাব ফেলে না, অর্থনীতির উপর কোনো প্রভাব ফেলে না। এটাকে বলা হয় যে রিয়েল সেক্টর এন্ড মনিটারি সেক্টর ডাইকোটমি করা। এখানে আরো কিছু জিনিস ডেভেলপ করা যায়। একটা হচ্ছে যে এখান থেকে ইচ্ছা করলে আমরা এগ্রিগেট ডিমান্ড এবং এগ্রিগেট সাপ্লাই বের করতে পারি। এই কোয়ান্টিটি থিওরি অফ মানির উপর ভিত্তি করে এগ্রিগেট ডিমান্ড গ্রাফটা কেমন হবে, কখন শিফট করবে এবং প্রাইস লেভেলটা কিভাবে নির্ধারিত হবে এই থিওরি অনুযায়ী, সেটা সম্পর্কে আমরা কিছু কথা বলতে পারি। যেমন ধরো যে আমরা যে মানি সাপ্লাইকে দেখলাম ইকুয়েশন এক্সচেঞ্জ NV = PQ, এখান থেকে আমরা এগ্রিগেট ডিমান্ড বের করতে পারি বা এগ্রিগেট সাপ্লাই বের করতে পারি। এগ্রিগেট ডিমান্ড যদি বের করি এখান থেকে আমরা ইকোনমির এগ্রিগেট ডিমান্ড হলো ইকোনমির এগ্রিগেট ডিমান্ড হলো যে বিভিন্ন প্রাইস লেভেলে একটা ইকোনমির এজেন্ট যারা আছে সবাই মিলে কি পরিমাণ দ্রব্য এবং সেবা ডিজায়ার করে, চায়, পেতে চায়। এই প্রাইস লেভেলের সাথে যে কোয়ান্টিটি ডিমান্ড, এগ্রিগেট কোয়ান্টিটি ডিমান্ড যে সম্পর্ক, সেটাকে বলা হয় এগ্রিগেট ডিমান্ড কার্ভ, এগ্রিগেট ডিমান্ড শিডিউল কার্ভ। আমরা এই কোয়ান্টিটি থিওরি থেকে আমরা এগ্রিগেট ডিমান্ড শিডিউল দেখতে পারি। আমরা এখানে লিখতে পারি যে Q = Q মানে এর আউটপুট ডিমান্ড = NV বাই P। কেমন? তাহলে এই যে রিয়েল আউটপুটটা এটা হচ্ছে আমরা প্রাইসের উপর ডিপেন্ড করে। আউটপুট ডিপেন্ডস অন প্রাইস অর আউটপুট ডিমান্ড ডিপেন্ডস অন প্রাইস। ইনভার্সলি এটা যেহেতু নিচে আছে তার মানে কি বাড়বে, আউটপুট ডিমান্ড কমবে। এবং এখানে আমরা এই N এবং V এটাকে আমরা প্যারামিটার হিসেবে কনসিডার করব। সেটাকে বলছি আমরা এগ্রিগেট ডিমান্ড। এটাকে বলছি আমরা এগ্রিগেট কোয়ান্টিটি থিওরি থেকে আমরা তাহলে এগ্রিগেট ডিমান্ডও বের করতে পারি। এবং এগ্রিগেট ডিমান্ডে যদি বের করি তখন আমরা এবং V কে আমরা বলি এখানে N and V are parameters. Q is a function of P where N and V are parameters. এবং বিভিন্ন প্যারামিটারস এগুলোকে চেঞ্জ করা হলে ডিমান্ড ফাংশনটা শিফট করবে, আর প্রাইস চেঞ্জ করা হলে ডিমান্ড ফাংশনটা অ্যালং দা ডিমান্ডটা ব্যবহার করবে। ডিমান্ড ফাংশনটা আগে চেষ্টা করি এখানে আমরা যদি ডিমান্ড দেই আমরা প্রাইস দিই এখানে আমরা যেটা ইনভার্স ফাংশন, এটা এই ধরনের একটা ফাংশন পাওয়া যায়। ইকোনমির যে আউটপুট সাপ্লাই, আউটপুট সাপ্লাই একটা ফিক্সড, তো ডিপেন্ড করে ওই ইকোনমির ইনপুটের উপর। আউটপুট সাপ্লাইটা ফিক্স, এটা আছে, এটাকে বলছি আমরা এগ্রিগেট সাপ্লাই, এগ্রিগেট ডিমান্ড এটাকে বলছি আমরা, এটাকে বলছি এগ্রিগেট সাপ্লাই। এই সাপ্লাইটা ফিক্স থাকে, এটা ফিক্স থাকে মানে এটা আউটপুট প্রাইসের উপর ডিপেন্ড করে না, এটা অটোমেটিক্যালি নির্ধারিত হবে। এবং এগ্রিগেট ডিমান্ড এবং এগ্রিগেট সাপ্লাইয়ের ইন্টারসেকশনে আমরা ইকোনমিক প্রাইস লেভেলটা নির্ধারিত করি। এই যে এগ্রিগেট ডিমান্ড গ্রাফ, এটা শিফট করবে যদি N বা V শিফট করে। মনে করো মানি সাপ্লাই যে 5% বাড়িয়ে দেওয়া হলো, মানি সাপ্লাই বাড়িয়ে দিলে আমাদের এগ্রিগেট ডিমান্ড গ্রাফটাও প্রতিদিন শিফট করবে। এটা থেকে ইমপ্লাইন করা হলো এটা স্থির আছে, এটা স্থির আছে। যদি প্যারামিটারগুলো চেঞ্জ হয় তাহলে ডিমান্ডটা শিফট করবে। এবং যেটা আউটপুট সাপ্লাইটা ফিক্সড, সে কারণে আমাদের ভারসাম্য দাঁড়াতে হবে কি হয়। অর্থাৎ আমি যদি N থেকে প্রাইমে বৃদ্ধি করি 5% ইনক্রিজ যদি করি আমি মানি সাপ্লাইকে, তাহলে আমার প্রাইস লেভেলও 5% ইনক্রিজ করতে হবে। এটা হলো আমাদের কোয়ান্টিটি
থিওরিস্টের মূল কথাই বলেন। আচ্ছা, কথা থিওরিস্টরা বলেন যে মানি সাপ্লাইকে যে রেটে বাড়ানো হবে প্রাইস লেভেলে ঠিক একই রেটে বাড়বে। হ্যাঁ, এটা হলো প্রুভড থিওরি অফ কোয়ান্টিটি থিওরি অফ ডিমান্ড। আমরা এটার যে মডার্ন ভার্সন আছে সেটা সম্পর্কে আলোচনা করে আমরা শেষ করবো সেই ক্লাস। সেটা হলো মডার্ন ভার্সন হলো আমরা বলছি ফ্রিডম্যানের ভাষা, মডার্ন ভাষা যেটা আমরা বলি মডার্ন কোয়ান্টিটি থিওরি অফ ডিমান্ড। Is Friedman the Fisher. Fisher আরো অনেকে যুক্ত আছেন, ফ্রিডম্যান আছেন, মেজদার আছেন, কার্ল ব্রুনার আছেন, আরো অনেকে আছেন। ফিশারের নামটাই প্রথমে আসে আলভিন ফিশার, ফ্রিডম্যান, মেজদার, ব্রুনার, আলবার্টের নাম আসে। এটার তো মূল উদ্দেশ্য হলো নাম বলবেন ফ্রিডম্যান, মেজদার, এটসেট্রা। মূল উদ্দেশ্য হলো যেহেতু আগের যে তত্ত্বটা ছিল প্রুফ থিওরি, সেটার দুটো প্রবলেম ছিল। একটা প্রবলেম ছিল প্রবলেম উইথ যে কারণে তত্ত্বটা দেওয়া হয়েছে প্রবলেম উইথ প্রুফ থিওরি, প্রুফ কোয়ান্টিটি থিওরি। একটা প্রবলেম ছিল যে আমরা আউটপুটে যে পরিবর্তন হতে পারে, এমপ্লয়মেন্টে যে পরিবর্তন হতে পারে শর্ট টার্মে, তার ব্যাখ্যা প্রুফ থিওরিতে বা আগের প্রাক্তন যে তত্ত্বটা আছে ওল্ড যে থিওরিটা আছে প্রাক্তন থিওরি, সেটার মধ্যে পাওয়া যায়। প্রথমত হলো যে did not account for changes in output employment. সম্পর্কিত আউটপুট এমপ্লয়মেন্ট বাড়ে, কমে এমপ্লয়মেন্ট বাড়ে। আউটপুট এবং এমপ্লয়মেন্ট যে শর্ট টার্মে চেঞ্জ হতে পারে তার ব্যাখ্যা আমরা পুরোপুরি পাই না, এটা সমস্যা। আর দুই নম্বর যে প্রবলেম সেটা হলো যেটা বাস্তবের গবেষণা থেকে দেখতে পাই, বিজনেস থেকে ভ্যালুসিটি অফ মানি is not fixed even in the short term. বাস্তবে ডেটা কালেকশন করে দেখা গেছে বিভিন্ন ইকোনমির জন্য যে ভ্যালুসিটি ক্যালকুলেশন করা খুব ইজি। শুধুমাত্র একটা দেশের জিএনপিতে জিএনপিটা ডাটা সব দেশে পাওয়া যায়, মানি সাপ্লাই যেটা সব দেশে পাওয়া যায়, সেন্ট্রাল ব্যাংকগুলো পাবলিশ করে, আমি এই দুটোকে অনুপাত দিলে আমরা ভ্যালুসিটি পেয়ে যাই। জিডিপিকে জিএনপি তে ভাগ করে বিভিন্ন বছরে দেখা গেছে যে ভ্যালুসিটিটা আসলে ফিক্স না, এটা খুব ফ্লাকচুয়েট করে, হাইলি ফ্লাকচুয়েট করে এই এই ভ্যালুসিটির মান। ফলে যেহেতু এই ভ্যালুসিটিটা ফিক্স না, সে কারণে প্রুফ থিওরিতে কাজ করবে না, এটা একটা বড় সমস্যা। তাহলে এই থিওরিটাকে কিছুটা চেঞ্জ করার প্রয়োজন আছে। দুই নম্বর হচ্ছে যেটা আউটপুটের কিভাবে নির্ধারিত হয় তার কোনো ব্যাখ্যা দিতে পারে না, ধরে নিচ্ছে যে ফুল এমপ্লয়মেন্ট নির্ধারিত হয়, কিন্তু বাস্তবে ফুল এমপ্লয়মেন্ট লেভেলে আউটপুট নির্ধারিত হয় না, শর্ট টার্ম ফ্লাকচুয়েশনস আছে। এই দুটো সমস্যার কারণে ফিশার ফ্রিডম্যান মেজদার মডার্ন কোয়ান্টিটি থিওরি অফ মানি ডেভেলপ করেছে, যেখান থেকে এই ব্যাখ্যাগুলো পাওয়া যায়। তো এই যে ভ্যালুসিটির যে পরিবর্তন, ভ্যালুসিটি কেন চেঞ্জ হয় তার একটা ব্যাখ্যা ওনারা দেওয়ার চেষ্টা করেছেন। সেটা হলো এই ভ্যালুসিটিটা ইনফ্লেশনের উপর ডিপেন্ড করে। আমরা তাহলে এখানে ভ্যালুসিটির যে ডিটারমিনেন্ট সেটা ইনফ্লেশন ভ্যালুসিটি যে প্রভাবিত করে, সেটার ভিত্তিতে আমরা এই থিওরিটাকে মডার্ন থিওরিটাকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। সেটা বলবো আমরা যে ইনফ্লেশন এন্ড ভ্যালুসিটি। এটা পজিটিভলি রিলেটেড, পজিটিভলি রিলেটেড।
প্রথমত বাস্তবে দেখা গেছে যে ভ্যালোসিটির মানটা স্থির না, এটা আমেরিকান ইকোনমির জন্য দেখা গেছে 66 থেকে 81 পর্যন্ত ডেটা নিয়ে যে ভ্যালোসিটির মানটা 4.4 থেকে 6.8 এই রেঞ্জের মধ্যে ফ্লাকচুয়েট করেছে। অর্থাৎ 66 এ যেখানে ভ্যালোসিটির মান ছিল 4.4, সেটা 81 এ এসে দাঁড়িয়েছে 6.8, প্রায় 50% মতো ইনক্রিজ করেছে ভ্যালোসিটিটা। এটা কেন ইনক্রিজ করেছে? কারণ ইনক্রিজ করার একটা কারণ হলো ইনফ্লেশনটা বৃদ্ধি পেয়েছে। এই যে এই সময়ে ইনফ্লেশনটা অনেক বৃদ্ধি পেয়েছে, ইনফ্লেশনের যে মান এই সময়ে এই টাইম রেঞ্জে সেটা দেখা গেছে যে কি বলছিল ইনফ্লেশন 1981 এ ফর एग्जांपल এবং 1966 এ ইনফ্লেশনের যে পরিমাণ সেটা ছিল 66 এ ইনফ্লেশন ছিল 3.2% এবং 81 এ ইনফ্লেশনটা 9.1% বৃদ্ধি পেয়েছে। এই যে ইনফ্লেশনটা বৃদ্ধি পেয়েছে, তো ইনফ্লেশনের এই যে এক্সপেকটেশন মানুষের মনে বা অ্যান্টিসিপেটেড ইনফ্লেশন সেটা মানও বৃদ্ধি পেয়েছে। তো মানুষ যখন বুঝতে পারে যে ইনফ্লেশনটা বৃদ্ধি পাচ্ছে, তখন তারা এটা বুঝতে পারে তার যে সে যে মানি হোল্ড করছে বা যে মানি ডিমান্ড করছে সে মানি পারচেজিং পাওয়ার সেটা কমে যাচ্ছে। অর্থাৎ ইনফ্লেশনের একটা কাজ হলো যে ইনফ্লেশন কি করে, ইনফ্লেশন ডিস্ট্রয়স দ্য ভ্যালুস অফ মানি। মানে যে ভ্যালু আছে যে মানিতে আমরা কেনাকাটা করি, সেই কেনাকাটার যে সামর্থ্য সেই সামর্থ্যটাকে ধ্বংস করে ফেলে এই ইনফ্লেশনটা। তাই যখন ইনফ্লেশন থাকে বা মানুষ যখন ইনফ্লেশনের প্রত্যাশা করে তখন মানুষ মানি হোল্ড করতে চায় না। সে জানে যে সে মানি হোল্ড করে এই মানিটা বাজারে যখন নিয়ে যাবে পরে এই মানির মূল্য অনেক কমে যাবে। তাই ইনফ্লেশন যখন বেশি থাকে তখন মানুষ অল্টারনেটিভ খুঁজে, টাকার বিকল্প কি আছে, কোথায় আমি আমার ওয়েলথটাকে সংরক্ষণ করতে পারি টাকার বিকল্প হিসেবে। অনেকগুলো কাজ সে করতে পারে। যে এই যে যখন ইনফ্লেশন বাড়ে বা অ্যান্টিসিপেটেড ইনফ্লেশন যখন থাকে তখন মানুষ মানি হোল্ডিং এ ইকোনমাইজ করার চেষ্টা করে, মানি কম রাখতে চায়, মানি ডিমান্ডটা কম করে। বা মানি কম রাখার অর্থ হচ্ছে ভ্যালুসিটি বৃদ্ধি পাওয়া, আমরা পরে দেখবো। তখন মানুষ যখন ইনফ্লেশন বেশি থাকে তখন মানুষ কি করে, যে ঘন ঘন পেমেন্ট চাইছে, অর্থাৎ 1 মাস পর পেমেন্ট দিবে বা 2 মাস পর পেমেন্ট দিবে এমপ্লয়ার, সেটা পরিবর্তে সে চায় প্রতি সপ্তাহে বা প্রতিদিন তাকে পেমেন্ট করা হোক, যাতে করে সে প্রতিদিন টাকাটা প্রতিদিন ব্যয় করে ফেলতে পারে, যাতে করে বেশি দিন পর টাকা গ্রহণ থাকে ওই টাকার মূল্যটা কমে যাবে। তাই পেমেন্ট ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পায় যখন অ্যান্টিসিপেটেড ইনফ্লেশন যখন বেশি থাকে। বা মানুষ ঘন ঘন দোকানে যায়, বারবার সে কেনাকাটা করে, টাকা থাকলেই সে খরচ করে ফেলে, সে বেশি দিন সে রাখে না, ঘন ঘন সে দোকানে যায়। বা ব্যাংকে সে ঘন ঘন যায়, ব্যাংকে তার তার যে অ্যাকাউন্টে যে টাকা আছে সেটা সে বারবার যে দিন পর পর যে টাকা না তুলে, যেটা আমরা ডিমান্ড ফর মানিতে ব্যাখ্যা করেছি যে সে যদি এন এর পেমেন্ট দিতে পারে সে ঘন ঘন ব্যাংকে যায়, তাহলে অ্যাকাউন্টে বেশি টাকা থাকবে, সেভিংস অ্যাকাউন্টে সেখান থেকে ইন্টারেস্ট পাওয়া যাবে। এভাবে সে বিভিন্ন উপায়ে সে তার মানি হোল্ডিংকে মিনিমাইজ করার চেষ্টা করে যখন অ্যান্টিসিপেটেড ইনফ্লেশন যখন থাকে। তাই ইনফ্লেশন যখন বাড়ে তখন মানি হোল্ডিং এর পরিমাণ হ্রাস পায় এবং অল্প পরিমাণ মানি যদি একই পরিমাণ জিডিপি ফাইন্যান্স করে তাহলে অটোমেটিক্যালি মানি ভ্যালুসিটিও বৃদ্ধি পায়। এখন এটা হলো অ্যান্টিসিপেটেড ইনফ্লেশনের প্রভাব। অ্যান্টিসিপেটেড ইনফ্লেশন যখন বেশি হবে তখন মানি ডিমান্ড কম হবে, মানির ভ্যালুসিটি বেশি হবে, এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে সেটা হলো আনঅ্যান্টিসিপেটেড ইনফ্লেশনের দুটো ধরন আছে। ইনফ্লেশনের সাথে ভ্যালুসিটির সম্পর্ক আছে। ইনফ্লেশন একটা হচ্ছে আনঅ্যান্টিসিপেটেড, একটা হচ্ছে অ্যান্টিসিপেটেড। অ্যান্টিসিপেটেড মানে আমি জানি যে জিনিসপত্রের দাম 5% করে প্রতি বছর বেড়ে যাবে, এটা অ্যান্টিসিপেটেড ইনফ্লেশন। আর আনঅ্যান্টিসিপেটেড হলো আমি জানি না, আমি জানি না ইনফ্লেশন, আমি মনে করছিলাম যে গত বছর আমি ধারণা করছিলাম যে এবছর ইনফ্লেশন 5% হবে, কিন্তু দেখা গেল যে না, আসলে 5% নয়, ইনফ্লেশন 7% হয়েছে। এটাকে বলে আনঅ্যান্টিসিপেটেড ইনফ্লেশন। আমি আশা করছি একটা, কিন্তু বাস্তবে হচ্ছে আরেকটা। আমি আশা করছি 7% ইনফ্লেশন হবে, ইনফ্লেশন হলো 3%। এটা হলো আনঅ্যান্টিসিপেটেড ইনফ্লেশন। তো অ্যান্টিসিপেটেড ইনফ্লেশনের প্রভাবটা হলো মানির ভ্যালুসিটিকে বাড়িয়ে দেওয়া। আর আনঅ্যান্টিসিপেটেড ইনফ্লেশন যেটা আছে সেটা আউটপুটের উপর একটা প্রভাব ফেলে। কেমন? তাহলে anticipated inflation affects the velocity of money, whereas the unanticipated inflation affects the level of output. তাহলে ভ্যালুসিটি একটা আমরা ব্যাখ্যা পাচ্ছি, ভ্যালুসিটি কিসের উপর ডিপেন্ড করে, সেটা অ্যান্টিসিপেটেড ইনফ্লেশনের উপর ডিপেন্ড করে। আর আউটপুটের ডিটারমিনেন্ট হিসেবে যে একটা প্রভাব বিস্তার করতে পারে সেটা হলো আনঅ্যান্টিসিপেটেড ইনফ্লেশন।
তো এই আনএন্টিসিপেটেড ইনফ্লেশনটা কিভাবে আউটপুটকে প্রভাবিত করে, আউটপুটকে আনএন্টিসিপেটেড ইনফ্লেশন এটা আমাদের প্রভাবিত করছে কাকে, ডেন্সিটি অফ মানি, আর এটা প্রভাবিত করছে কাকে, আউটপুট। কিভাবে আউটপুটকে প্রভাবিত করছে, এটা আউটপুট এভাবে প্রভাবিত করছে যে মনে করো যে একটা ইকোনমির যে জেনারেল প্রাইস লেভেল, একটা ইকোনমি জেনারেল প্রাইস লেভেল আছে ইকোনমি, আর হলো একটা ফার্ম যা যে উৎপাদন করছে সেই ফার্মের উৎপাদিত দ্রব্যের একটা প্রাইস আছে, যেরকম একটা ইকোনমিক কনসেপ্ট, একটা ফার্মের একটা প্রাইস আছে উৎপাদিত দ্রব্যের, আর একটা ইকোনমি যে অসংখ্য দ্রব্য প্রডিউস করা হয় তার একটা এভারেজ প্রাইস আছে। ইকোনমি একটা হচ্ছে জেনারেল ইনফ্লেশন যেটাকে বলা হয়, ইকোনমি সবগুলো প্রাইসের যে পরিবর্তন বা ইকোনমি প্রাইস লেভেলের যে পরিবর্তন যেটাকে বলা হয় জেনারেল ইনফ্লেশন, সকল দ্রব্যের দামের পরিবর্তন। আর একটা হচ্ছে যে ফার্ম স্পেসিফিক প্রোডাক্টের প্রাইসে পরিবর্তন। এই দুটোর ভিত্তিতে আমরা আনএন্টিসিপেটেড ইনফ্লেশন কিভাবে আউটপুটকে প্রভাবিত করে তার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব, শর্ট টার্মে আউটপুট এবং ইমপ্লিমেন্টকে কিভাবে প্রভাবিত করে। তো মনে করো যে শর্ট টার্ম মনে করো আমরা suppose equal to general inflation, আর একটু হলো আমাদের পাই আই, পাই আই হলো ফার্ম স্পেসিফিক প্রোডাক্ট প্রাইসের যে মানে যেটা ফার্ম আইস এক্সপেক্টেড ইনফ্লেশন, আইস এক্সপেক্টেড ইনফ্লেশন। যদি জেনারেল ইনফ্লেশনটা ফার্মের এক্সপেক্টেড ইনফ্লেশনের চেয়ে যদি বেশি হয়, সেটা পাই আই, এটা ইকোনমি যে জেনারেল ইনফ্লেশন একটা জিনিস লিখি আমরা, সেটা হচ্ছে কিউআই ইকুয়াল টু ফার্মস আউটপুট, বুঝতে পারছেন, কিউআই ইকুয়াল টু ফার্ম আইস আউটপুট। যদি জেনারেল ইনফ্লেশন একটা ফার্মের ইনফ্লেশনের চেয়ে যদি বেশি হয় তাহলে সাধারণত দেখা যায় ওই ফার্মটার আউটপুট উৎপাদনটাকে বাড়িয়ে দেয়। আনএন্টিসিপেটেড ইনফ্লেশন যে জেনারেল প্রাইস লেভেল সকল কমোডিটির দামের পরিবর্তন কেমন, একটা ফার্মের পণ্যের দামের পরিবর্তন যেটা আমরা পাইয়ে দিচ্ছি সেটা চেয়ে যদি বেশি হয়, ফার্মের যে এক্সপেক্টেড ইনফ্লেশন ফার্ম মনে করছে যে এক্সপেক্টেড ফার্মে যে মূল্যটা 5%, মানে এক্সপেক্ট করছে যে পণ্যের দাম 5% বাড়বে, কিন্তু বাস্তবে ইন জেনারেল ইকোনমি যে প্রাইস যেটা 7% বেড়ে গিয়েছে। কেমন, the general price level is higher than a farm I was expecting about the price level. The farm I price level যতটুকু বাড়বে আশা করছিল, কিন্তু বাস্তবে জেনারেল প্রাইস লেভেল ইনক্রিজটা বেশি হয়ে গেল, বেশি হয়েছে। অর্থাৎ ফার্মের এক্সপেকটেশনের তুলনায় জেনারেল প্রাইস লেভেল যদি বেশি হয় তাহলে ওই ফার্ম তার আউটপুটকে বৃদ্ধি করে। এটা কারণ হলো যে ফার্ম মনে করছে যে তার আউটপুট ইনফ্লেশন হয় 5%, কেমন, ফলে ইনফ্লেশন 5% হবে মানে সে আশা করছে সকল পণ্যের দাম 5% রেটে বাড়বে, সকল পণ্যের দাম কেমন, তার পণ্যের একটা দামের বৃদ্ধি আছে নিজস্ব পণ্যের, তার ক্যালকুলেশন অনুযায়ী সকল পণ্যের দাম মানে সেখানে তার যে র মেটেরিয়াল আছে সেই র মেটেরিয়াল দামে অন্তর্ভুক্ত সকল পণ্যের দামের মধ্যে। ফলে যখন ফার্ম এক্সপেক্ট করছে যে 5% ইনফ্লেশন হবে একটা ইকোনমিতে, অর্থাৎ সকল পণ্যের দাম 5% নিতে বাড়বে, অর্থাৎ তার যে কস্ট অফ প্রোডাকশন সেটা 5% নিতে পারবে এই হিসাব করছে, কিন্তু বাস্তবে তার কস্ট অফ প্রোডাকশন 7% বেড়েছে, আর বেশি বেড়েছে বাস্তবে। ফলে যেহেতু সে একটা আন্ডার এস্টিমেট করেছিল কস্ট অফ প্রোডাকশন বৃদ্ধি সম্পর্কে, সে কারণে সে উৎপাদনকে যতটুকু বাড়ানো উচিত ছিল তার চেয়ে বেশি বাড়াবে, তাই সে কি করবে, তার আউটপুট প্রোডাকশনটাকে সে বাড়িয়ে দিবে বা বাড়বে কম্পেয়ার টু if he thought that the general price level would increase by 7%. যদি সে মনে করতো general price level 7% বাড়বে তাহলে সে উৎপাদনটা কতটুকু বাড়াবে না,
একটু কম বাড়াতো বা কমাতো। তাই যখন ফার্মের যে জেনারেল ইকোনমি সম্পর্কে যে এক্সপেকটেশন অফ ইনফ্লেশন, এটা যদি প্রকৃতপক্ষে যে ইনফ্লেশন রেট একটা ইকোনমি তার চেয়ে যদি কম হয় তাহলে ফার্ম উৎপাদন পরিমাণকে বাড়িয়ে দেবে, আর কমিয়ে দিলে যদি উল্টোটা করে। কেমন? এটাকে আমরা অনেক সময় এভাবে বলি সংক্ষেপে, ইফ প্রোডাক্ট rises faster, একটু সামারাইজ করি এই কথাটাকে, যে আনএক্সপেক্টেড ইনফ্লেশনের সাথে আউটপুট যে সম্পর্কটা সামারাইজ করলে এটা মূল কথাটা হলো যে ইফ প্রোডাক্ট প্রাইস রাইজেস ফাস্টার দেন price rises faster than the farm anticipates, or when the farm anticipates the farm might realize that might not realize that the price increase is a general thing. The rising prices are general thing. স্পষ্ট হয়ে গেল। The farm might expect that the rising prices are a general phenomenon. In the context, instead might conclude that its business is profitable and its prices are rising faster than its costs. ফার্ম জানে, যখন এটা একটু পরিষ্কার করে বলি, আমরা বলছি যে জেনারেল প্রাইস লেভেল যখন 7% হারে বাড়ছে, কেমন জেনারেল প্রাইস লেভেল আসলে প্রকৃতপক্ষে জেনারেল প্রাইস 7% বাড়ছে, যেটা আমরা পাই বলছি আমরা, কিন্তু ফার্ম মনে করছে 5% হারে বাড়ছে, যেটা আমরা পাই আই বলছি আমরা। অর্থাৎ জেনারেল প্রাইস লেভেলের ইনক্রিজটা ফার্ম যা মনে করছে তার চেয়ে বেশি হারে বাড়ছে। জেনারেল প্রাইস লেভেলের মধ্যে ফার্ম যে উপকরণগুলো কিনে সেই উপকরণের দামও ইনক্লুডেড আছে, কেমন, বা সে যে খরচ করে প্রাত্যহিক জীবনে তার সেগুলো ইনক্লুড আছে, সবকিছু ইনক্লুড আছে জেনারেল প্রাইস লেভেলের মধ্যে। যখন জেনারেল প্রাইস লেভেলটা 7% হারে বাড়ে তখন তার কস্টটা কিন্তু এগুলো শুধু এক্সপেক্টেড প্রাইস, ফিচারে বাড়বে, সেটা ভিত্তি করে ফার্ম আজকে ডিসিশন নিচ্ছে কতটুকু উৎপাদন করবে। তো ফার্মের যে এক্সপেকটেশন যে 5% বাড়বে কিন্তু প্রকৃতপক্ষে সেটা 7% বেড়ে যাচ্ছে দামটা, তখন ফার্ম মনে করছে তার উপকরণের খরচ 5% বাড়বে কিন্তু তার উপকরণ খরচ আসলে 7% বেড়ে যাবে আগামীতে। কিন্তু যেহেতু ওই রং ডিসিশনের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিচ্ছে, তাই সে কি করবে, সে মনে করবে তার প্রফিটেবিলিটি বেশি, তার কস্ট অফ প্রোডাকশন কম হবে ভবিষ্যতে, কিন্তু বাস্তবে বেশি হবে। কস্ট অফ প্রোডাকশনকে কম বা আন্ডারএস্টিমেট করার কারণে তার প্রফিট এস্টিমেটটা বেশি হবে, বা সে মনে করবে যে তার বিজনেস প্রসপেক্ট অর বিজনেস প্রফিটেবিলিটি ইজ হাই ইন দ্য ফিউচার, তার উপর ভিত্তি করে সে প্রোডাকশনকে বাড়িয়ে দিবে। এই জন্যই যখন আনএন্টিসিপেটেড ইনফ্লেশন যখন থাকে, অর্থাৎ ফার্মের যে এক্সপেকটেশন এবং জেনারেল যে রিয়েলাইজেশন সেটা যদি মিসম্যাচ হয়, ম্যাচ যদি না করে, জেনারেল ইনফ্লেশন এবং ফার্মের বা ব্যক্তির যে ইনফ্লেশন এক্সপেকটেশন সেটা যদি মিসম্যাচ করে, তাহলে শর্ট টার্মে আউটপুটের উৎপাদন বাড়তেও পারে। আর অপোজিট সিচুয়েশন হলে ফার্ম যদি মনে করে 7% হবে ইনফ্লেশনটা কিন্তু বাস্তবে আসলে 5% হলো, সেক্ষেত্রে ফার্ম যেহেতু এক্সপেকটেশনটা বেশি করেছে সে উৎপাদন কম করবে, তাই উৎপাদন এবং উৎপাদনের সাথে সম্পর্কিত এমপ্লয়মেন্টের পরিমাণটাও কমে যাবে। এইভাবে আমরা আনএন্টিসিপেটেড ইনফ্লেশনের সাথে আউটপুট যে একটা সম্পর্ক আছে সেটা আমরা ব্যাখ্যা করতে পারি এই মডার্ন কোয়ান্টিটেটিভ থিওরির উপর ভিত্তি করে। আমরা এখানে আজকে করব, প্রশ্ন আছে দেখো, এখানে শেষ করছি। কোনো প্রশ্ন আছে? নাই মনে হচ্ছে, তাহলে আমি এখানে আজকে শেষ করছি আপাতত, সেটা আগামীকাল কথা হবে।
ধন্যবাদ।